বিদ্রোহী কবিতা থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন রেখেছি, তারই ধারাবাহিকতা। এখানে দেখো প্রথম প্রশ্নটি, বিদ্রোহী কবিতা কোন কাব্যের অন্তর্গত? খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে অগ্নিবীণা। অগ্নিবীণা কাব্য থেকে এটা নেওয়া হয়েছে। বিদ্রোহী কবিতায় কোন পুরাণের কথা উল্লেখ আছে? এটাও গুরুত্বপূর্ণ প্রশ্ন। ভারতীয় পুরাণ, আরবীয় পুরাণ এবং গ্রিক পুরাণ, অর্থাৎ তিনটা পুরাণের কথা কিন্তু এই কবিতায় বলা হয়েছে সবকটি। এবং এর প্রথম লাইন থেকে, বলো বীর বলো উন্নত মম শির, শির নিহারি আমারই নত শিরই শিখর হিমাদ্রির। এখানে নিহারি শব্দের অর্থ কি দেখে বা প্রত্যক্ষ করে। এবং এই কবিতায় যে শব্দার্থগুলো ছোট আছে সেগুলো একটু ভালোভাবে পড়বা, ক নম্বরে আসতে পারে। বিদ্রোহী কবিতায় কবি কার অভিশাপ হতে চেয়েছেন সেটা দেখো, অভিশাপের যে পৃথ্বীর। আর এখানে বলা হয়েছে যতদিন পর্যন্ত না এই যে অবমানিতের মরম বেদনা, যতদিন পর্যন্ত না যারা শোষিত হচ্ছে তাদের কান্না প্রশমিত না হবে, মানে না কমবে, ততদিন পর্যন্ত কবির এই বিদ্রোহী সত্তাটা চলমান থাকবে। এবং এখান থেকে কাজী নজরুল ইসলামের যে কবিতাগুলো সবসময় তিনি সাম্যবাদী চেতনায় কিন্তু তার লেখায় ফুটিয়ে তুলেছে, কোনো ভেদাভেদ নাই। এবং তিনি এর বিরুদ্ধে সোচ্চার ভূমিকায় কিন্তু অবতীর্ণ হয়েছেন। এটা 100% দিয়ে রাখছি, পরীক্ষা আসবেই। মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি, আর হাতে রণতুর্য। অর্থাৎ কাজী নজরুল ইসলামের এখানে কি বলছে, মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি, অর্থাৎ এটা দ্বারা বুঝিয়েছে বাঁকা বাঁশের বাঁশরি দ্বারা প্রেমকে বুঝিয়েছে, প্রেম। আর এই যে রণতুর্য দ্বারা এখানে অপশনে দ্রোহ থাকতে পারে বা বিনাশী থাকতে পারে, দ্রোহ বা বিনাশী সত্তা থাকতে পারে। অর্থাৎ তার এক হাতে কি ছিল, বাঁশি, প্রেমকে বুঝিয়েছে, আর হাতে ছিল রণতুর্য, আর আরেকটা দ্বারা কি বুঝিয়েছে, তার যে দ্রোহ বা তার বিদ্রোহ বা তার বিনাশী সত্তাকে ইন্ডিকেট করা হয়েছে। বিদ্রোহী কবিতায় কবি সব ভেঙে কি করার কথা বলেছেন? সব ভেঙে চুরমার করে দেওয়ার কথা বলেছেন। অর্থাৎ শোষক শ্রেণী যারা আছে, যারা অন্যায়কারী, তাদেরকে, যারা নির্যাতনকারী, তাদেরকে একেবারে ধ্বংস করে দিতে চেয়েছেন, ভেঙে চুরমার করে দিতে চেয়েছেন, যত বিভেদ আছে। অরফিয়াসের পরিচয় কি ছিল? অরফিয়াস ছিল কবি ও শিল্পী। একটু কঠিন টাইপের মধ্যে যদি দেয় তাহলে এটা দিতে পারে। বিদ্রোহী কবিতায় কবি কার বঞ্চিত ব্যথা হিসেবে নিজেকে চিহ্নিত করেছেন সেটা দেখো, এই যে গৃহহারা পথিকের, গৃহহারা পথিকের। বিদ্রোহী কবিতায় কবি নিজেকে কার বাঁশরি বলেছেন? এটা দেখো, সঠিক উত্তর এই যে অরফিয়াস, আর একটা হচ্ছে শ্যামের বাঁশরি। সেক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে ঘ নম্বর, অর্থাৎ খ ও গ একসঙ্গে, অরফিয়াস এবং শ্যামের হাতের বাঁশরির কথা বলেছেন। আর ইসরাফিলের সিঙ্গার কথা বলেছেন। বিদ্রোহী কবিতায় অরফিয়াসের পিতা কে ছিল? এটা দেখো ইগ্রাস, অনেকের মনে থাকে না, প্রয়োজন একটু লিখে রাখবা, ইগ্রাস। বিদ্রোহী কবিতায় বিশিষ্ট মণি দুর্বাসার মায়ের নাম কি ছিল? এই যে অনুসুয়া, অনসুয়া। সঠিক উত্তরটা দেখো এখানে দীর্ঘকার আছে। তারপরে দেখো পরের প্রশ্নটি, বিদ্রোহী কবিতায় কবি কাজী নজরুল ইসলামের বিদ্রোহী সত্তার উৎস হলো কি? তার পুরাণ, তারপর এখানে বর্ণিত আছে ইতিহাস এবং ঐতিহ্য। অর্থাৎ সঠিক উত্তর এখানে কি হবে, সবগুলো। এখানে ঐতিহ্য এটা হচ্ছে বানান, তোমাদের বাংলা দ্বিতীয় পত্রে কিন্তু ঐতিহ্যের উচ্চারণটা আসবে। এটা দেখো কি হবে, ওই, তারপর হচ্ছে তিজ, ঝো, এটা হবে, ওইটা বানান আর এটা হচ্ছে উচ্চারণ। চির উন্নত মমশির কথাটির পরিচায়ক হচ্ছে এখানে অন্যায়ের কাছে মাথা নত না করা। চির উন্নত মমশির, অর্থাৎ দেখো অন্যায়ের কাছে মাথা নত না করা। বিদ্রোহী কবিতায় কবি নিজেকে কার দণ্ড বলে অভিহিত করেছেন? ধর্মরাজের দণ্ড বলা হয়েছে, ধর্মরাজের দণ্ড। আর দেখো ইসরাফিলের সিঙ্গার কথা বলেছে, পিনাক পানির যে ডমরু ত্রিশূলের কথা বলা হয়েছে, ডমরু ত্রিশূল, এটাও মনে রাখবা, ডুগডুগি জাতীয় যে বাদ্যযন্ত্র। বিদ্রোহী কবিতায় অকাল বৈশাখী ঝড়ের সঙ্গে, অর্থাৎ বৈশাখ মাসে যখন ঝড় হয় তখন সবকিছু লন্ডভন্ড এলোমেলো করে দেয়, তার সঙ্গে তুলনা করা হয়েছে এলানো কেশের। কেশ শব্দের অর্থ হচ্ছে চুল। মহাপ্রলয়ের নটরাজ, ধর্মরাজের দণ্ড, এগুলো মনে রাখবা, এখান থেকে প্রশ্ন আসবে। কবির শির দেখে কি নতশির হয়ে যায়? অর্থাৎ তার যে মাথা দেখে যে নতশির, মানে মাথা নিচু করে, মানে সেটা কে? অর্থাৎ দেখো হিমালয় শিখর, হিমালয় তো সুউচ্চ অবস্থান, সেও কি মাথা নিচু করে। তারপরে